আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ৩৬ জঙ্গির মালয়েশিয়ায় পালানো ও গ্রেপ্তার, বাংলাদেশের নিরাপত্তার ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। ৩৬ জন জঙ্গি কিভাবে আমাদের দেশ থেকে পালিয়ে গেল, মালয়েশিয়ায়, এবং সেখানকার কর্তৃপক্ষ কিভাবে তাদের গ্রেপ্তার করল। এই ঘটনা শুধু একটি নিউজ শিরোনাম নয়, এটা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা সংস্থা, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী সম্পর্কের দিকেও বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। চলুন বিষয়টি একটু গভীরভাবে বুঝে নেই। বাংলাদেশ থেকে পালানো এই ৩৬ জনের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জিএমবি, আল্লাহর দল, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম। এর সদস্য অনেকের বিরুদ্ধে পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকার তথ্য ছিল। এদের মধ্যে কেউ কেউ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ছিল। তারা দেশের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত ছিল, যেমন ব্লগার হত্যা, বিদেশি নাগরিকদের হত্যা, পুলিশ বাহিনীর উপর হামলা, থানা লুটপাট করা, বোমা বিস্ফোরণ, হাসিনা সরকারকে উৎখাতের প্রধান মৌলবাদ জঙ্গি সন্ত্রাসী চক্র। কিভাবে তারা মালয়েশিয়ায় পালিয়ে গেল, এখানেই বড় প্রশ্ন। এরা বাংলাদেশ থেকে পালিয়ে যায় নকল পাসপোর্ট, ভুয়া পরিচয়পত্র বা হুন্ডির মাধ্যমে, আর্থিক সহায়তা নিয়ে। মানব পাচার চক্রের সাহায্যে প্রথম সীমান্ত পেরিয়ে মিয়ানমার, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ায় হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। তাদের অনেকে বৈধ শ্রমিক হিসেবে বা মাদ্রাসার ছাত্র ছদ্মবেশ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমায়। প্রশ্ন উঠেছে, এতগুলো সন্ত্রাসী কিভাবে গোয়েন্দা নজরদারি, বিমানবন্দর বা সীমান্ত চেকপোস্ট এড়িয়ে পালাতে সক্ষম হলো? এটা কি শুধুই দুর্বল গোয়েন্দা ব্যর্থতা, নাকি প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহায়তা? মালয়েশিয়ার পুলিশ কিভাবে গ্রেপ্তার করলো? মালয়েশিয়ার বকিত আমান কাউন্টার টেররিজম ডিভিশন ও ইমিগ্রেশন পুলিশ একাধিক অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করে। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা, সন্ত্রাসবাদে অর্থায়ন, স্থানীয় মৌলবাদী চক্রের সঙ্গে যোগাযোগ। মালয়েশিয়া সরকার এই গ্রেপ্তারকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখেছে। বাংলাদেশ হাই কমিশন এবং ইন্টারপোলের সহায়তায় এই জঙ্গিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের দুর্বলতা কিভাবে প্রকাশ পেয়েছে? নাম্বার ১, সীমান্ত নিরাপত্তা দুর্বলতা। বিজিবি ও কোস্ট গার্ড পর্যাপ্ত মনিটরিং না করায় পালানো সহজ হয়েছে। নাম্বার ২, জঙ্গিবাদ দমন কমিটমেন্ট নিয়ে প্রশ্ন। যদি এরা পরিচিত সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে তারা এতদিন গা ঢাকা দিয়ে কিভাবে চলাফেরা করলো? নাম্বার ৩, পাসপোর্ট দুর্নীতি, নকল নথিপত্র ব্যবহার করে বিদেশে যাওয়া বড় একটি দুর্নীতির চক্রকে ইঙ্গিত করে। নাম্বার ৪, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত। এই ঘটনা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন কি করণীয়? গোয়েন্দা সংস্থার দক্ষতা বাড়ানো প্রয়োজন। ডিজিটাল নজরদারি, সন্দেহভাজনদের ট্র্যাকিং ও অ্যানালাইসিস বাড়ানো দরকার। মানব পাচার রোধে কড়া ব্যবস্থা। আইন প্রয়োগকারী সংস্থাকে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারপোলে ও অন্যান্য দেশের সঙ্গে তথ্য বিনিময় আরও জোরালো করতে হবে। ধর্মীয় উগ্রবাদ দমন, স্কুল, মাদ্রাসা ও সামাজিক মাধ্যমে যে কোনো ধরনের উগ্র মতাদর্শ প্রচার বন্ধ করতে হবে।
প্রিয় দর্শক, আজকের এই ঘটনার মাধ্যমে আমরা উপলব্ধি করছি দেশের ভিতরে যতই আমরা সন্ত্রাস দমন করি না কেন, যদি আন্তর্জাতিকভাবে পালিয়ে যেতে পারা যায় তাহলে জঙ্গিবাদ বিশ্বব্যাপী হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশ ও মালয়েশিয়া উভয়ের জন্যই এই ঘটনা ছিল একটি সতর্ক সংকেত। সন্ত্রাস ও উগ্রবাদ শুধু একটি দেশের সন্ত্রাস নয়, এটি গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। প্রিয় দর্শক, সবার মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ৩৬ জন বাংলাদেশি জঙ্গি কিভাবে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছিল? কি ছিল তাদের পরিকল্পনা? কাদের সহায়তায় তারা পেরিয়ে গেল দেশের সীমান্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের প্রথম অংশ তুলে ধরছি একটি অনুসন্ধানমূলক চিত্র, যেটা বাস্তব ও সরাসরি মাঠ পর্যায়ের তথ্য থেকে তৈরি। এই ৩৬ জনকে সাধারণ অপরাধী ভাবার সুযোগ নেই। এরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় জঙ্গি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কেউ বিস্ফোরক প্রস্তুতকারক, কেউ ছিল রিক্রুটার, কেউ ছিল মাদ্রাসা ভিত্তিক মতাদর্শ প্রচারক। তাদের নাম দেশের বিভিন্ন থানায় ও সন্ত্রাস বিরোধী ইউনিটের রেকর্ডভুক্ত ছিল। কেউ কেউ পুলিশের চোখে ঘুমন্ত কোষ হিসাবে পরিচিত ছিল, মানে গা ঢাকা দিয়ে অনলাইন বা ধর্মীয় সবার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিল। পালানোর পথ, তারা বাংলাদেশ থেকে বের হয়েছিল ৩টি রুট ব্যবহার করে। নাম্বার ১, চট্টগ্রাম, টেকনাফ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া। নাম্বার ২, ঢাকা, কুয়ালালামপুর এয়ারলাইন্স, ভুয়া পাসপোর্ট। নাম্বার ৩, কক্সবাজার সামুদ্রিক রুটে মানব পাচারকারীর সহায়তায়। একজন সন্ত্রাসীকে ধরা পড়ার পর জানা যায় প্রতি ব্যক্তিকে দেশ ছাড়িয়ে নিতে প্রায় ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়েছে, যা জঙ্গি সংগঠন বা হুন্ডির মাধ্যমে জোগাড় করা হয়েছে। মালয়েশিয়ার অভিযান, মালয়েশিয়ার বকিত আমান কাউন্টার টেররিজম ইউনিট গত ৪ মাস ধরেই নজরদারিতে ছিল। তারা দেখতে পায় একাধিক বাংলাদেশি নাগরিক, ধর্মীয় গোষ্ঠী ও কিছু দাতব্য সংস্থার আড়ালে উগ্রবাদী কার্যক্রমে লিপ্ত। এরপর এক রাতে একযোগে সেলাঙ্গর ও সাবা ও জহর বারুতে অভিযান চালিয়ে ধরা হয় ৩৬ জনকে। তাদের মধ্যে অনেকে সেখানকার স্থানীয় মৌলবাদী গোষ্ঠী সঙ্গে মিশে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল। ধরা পড়ার পর তথ্য ফাঁস। গ্রেপ্তারদের মোবাইল, নোটবুক ও অর্থ লেনদেনের তথ্য থেকে প্রকাশ পেয়েছে ভয়াবহ সব পরিকল্পনা। মালয়েশিয়ার ভেতরেই নতুন সেল গঠন, মধ্যপ্রাচ্য থেকে অর্থ আসা, বাংলাদেশে আবার হামলা চালানোর পরিকল্পনা। কিছু সদস্য মালয়েশিয়ার নাগরিককে উগ্রবাদে দীক্ষিত করার চেষ্টা ছিল। এটা ছিল কেবল একটি স্থানান্তর, গন্তব্য নয়। বাংলাদেশি প্রশাসনের প্রতিক্রিয়া, এই গ্রেপ্তারের খবর আসার পর বাংলাদেশ সরকার প্রথমে চুপ ছিল, পরে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনারকে সহযোগিতার অনুরোধ জানায় মালয়েশিয়া। তবে প্রশ্ন রয়ে যায়, কেন তারা আগে টের পেল না? এতদিন কোথায় ছিল গোয়েন্দা নজরদারি? এই জঙ্গিরা কি কারো ছত্রছায়ায় ছিল? বিশ্লেষণ, রাজনীতি ও ভবিষ্যৎ করণীয়। জঙ্গিবাদের রাজনৈতিক ছায়া। দর্শক, সত্য কথা বলতে গেলে জঙ্গিবাদ কোনো একদিনে তৈরি হয় নাই। এটা জন্মায় সমাজের অসন্তোষ, দারিদ্র্য, বিভাজন এবং রাজনীতির ব্যর্থতা থেকে। বাংলাদেশে কিছু রাজনৈতিক গোষ্ঠী সবসময় সরাসরি না হোক পরোক্ষভাবে জঙ্গিদের কাজে ব্যবহৃত হয়েছে। মাদ্রাসাগুলোতে নজরদারি না থাকা, নেতাদের বক্তব্যে হিংসা, উস্কানি আর প্রশাসনের নীরবতা, এটাই কি তাদের নিরাপত্তার ছাড়পত্র? আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন, মালয়েশিয়া একবার বলেছিল তারা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করতে চায়, কিন্তু এখন তাদের মন্ত্রীরা বলছেন বাংলাদেশ থেকে
জঙ্গি আসে, শ্রমিক নয়। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শ্রমিক, বাংলাদেশের ভাবমূর্তি, রাজনৈতিক কূটনীতি। আপনি ভাবুন, যদি আরো 50 জন এভাবে ধরা পড়ে, কতটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের জনগণ, যাদের রেমিটেন্সি দেশ টিকে আছে। গোয়েন্দা সংস্থা ও ভিআইএস অ্যানালিসিস উন্নত করা, সাইবার নজরদারি জোরদার করা, সীমান্তে চেকপোস্ট, আধুনিক বায়োমেট্রিক স্ক্যানার বসানো, সামাজিক শিক্ষার মাধ্যমে উগ্রতা নির্মূল, রাজনৈতিক দলগুলো উগ্রবাদ বিরোধী অঙ্গীকার বাধ্যতামূলক করা। এই গ্রেপ্তার হওয়া জঙ্গিরা কি একাই গেছে? তাদের সাহায্য করেছে কারা? তারা কি আবার ফিরে আসবে? আমরা কি সত্যি প্রস্তুত, নাকি আরেকটি হোলি আর্টিজান আমাদের দরজায় কড়া নাড়ছে? প্রিয় দর্শক, জঙ্গিবাদ এখন আর শুধুমাত্র বোমা হামলার বিষয় নয়, এটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। আমাদের দরকার কঠোর শুদ্ধি অভিযান, প্রগতিশীল সামাজিক শিক্ষা এবং নিরপেক্ষ গোয়েন্দা তদন্ত। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, অনুগ্রহ করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক শ্রোতাদের জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।